সংস্কার কমিশনের মূল প্রস্তাবনার সঙ্গে স্প্রেডশিটের বিস্তর ফারাক, বিভ্রান্ত করার অভিযোগ তুলে বিএনপির ক্ষোভ। স্থায়ী গণতন্ত্রের জন্য জাতীয় সনদ তৈরি করতে চায় ঐকমত্য কমিশন। কিছু কিছু বিষয়ে ওনারা এমনভাবে প্রস্তাব দিয়েছেন যেগুলো করলে আর নির্বাচন কমিশনের স্বাধীন সত্তা হিসাবে তেমন বজায় থাকবে না। স্প্রেডশিটগুলো দিয়ে ওনারা আসলে এটা বিভ্রান্ত করেছেন আমাদের সবাইকে, বলতে গেলে মিসলিড হয়েছে, এটা দেওয়া উচিত হয়নি। আমরা আশা করছি আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে এমন ব্যবস্থা তৈরি করতে পারবো যা বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্দেশ করবে। সংস্কার ছাড়া নির্বাচন কাজে আসবে না মন্তব্য জামায়াত আমিরের। লন্ডনে বেগম জিয়ার সঙ্গে হয়েছে রাজনৈতিক বিষয়ে আলোচনা। আমরা বলেছি যে এই সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে, এই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া এবং আমি সাখাওয়াত হোসেন শাহ। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ১.৫ দশক পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসছেন মার্কিন ২ উপসহকারী মন্ত্রীও। যেই লাইন দিয়ে পানি আসে, পানি মনে করেন দুর্গন্ধ, পানির ভিতরে কেচ্ছার মতন ছোট ছোট লাল পোকা হয়। বাসাবাড়ির পানিতে পোকা ময়লা বাধ্য হয়ে ব্যবহার নগরবাসীর, সব জানলেও মিলছে না প্রতিকার। বাসার ট্যাঙ্ক পরিষ্কার না করাকে দুষছে ওয়াসা। কেমিক্যাল সহ প্রায় ৮০০ মেট্রিক টন বিপজ্জনক পণ্য নিয়ে ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর। দুর্ঘটনা এড়াতে কঠোর অবস্থান, জাহাজ থেকে নামা মাত্র ডেলিভারির নির্দেশনা। চুরি ছিনতাই সহ হারিয়ে যাওয়া ২৫০ মোবাইল ফোন এক সপ্তাহে উদ্ধার। প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করল পুলিশ। খুশি ভুক্তভোগীরা, ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ। এবং বাংলাদেশ সহ ৭টি দেশকে নিরাপদ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের। কঠিন হবে অবৈধ অভিবাসন, নাকচ হতে পারে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর আবেদন। ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তারা। সচিবালয়ে অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে বৈঠকে শিক্ষার্থীদের ১৮ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল করা, বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং দেশের কারিগরি সব পদে এ খাতে শিক্ষিত জনবল নিয়োগ দেওয়া সহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথাও রয়েছে। ৬ দফা দাবি আদায়ে রাজধানীর তেজগাঁওয়ে বুধবার দিনভর বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। ঢাকার সঙ্গে সংহতি জানিয়ে জেলায় জেলায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বৈঠকের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূনাশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি আগেই জানিয়েছিলাম যে সরকারি বেসরকারি পলিটিক্যাল ইনস্টিটিউটের যে পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থী, তাদের একটি প্রতিনিধি দল ঠিক ১২টার সময় সচিবালয়ে প্রবেশ করেছে এবং ১২টার একটু পরেই সচিবালয়ে কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে বৈঠকটি শুরু হয়েছে এবং প্রায় ২ ঘন্টার বেশি হতে চললেও এখনও সেই বৈঠকই চলছে। আমরা একটু যদি জানিয়ে রাখি যে ৬ দফা দাবিতে এই তারা যে আন্দোলনটি করছিল সেই আন্দোলনের প্রেক্ষিতে তাদের সেই দাবির প্রেক্ষিতে এই আলোচনাটি চলছে। আমি যদি একটু বলি যে তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে যে সব বিভাগীয় শহরগুলোতে কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং সারা দেশের কারিগরি যে পদগুলো রয়েছে সেই পদে এই খাতেরই অর্থাৎ কারিগরি থেকে পাশ করে যারা বের হবে ঠিক তাদের থেকেই নিয়োগ দেওয়ার একটি দাবি রয়েছে। এরকম ৬টি প্রধান দাবিতে মূলত তারা আন্দোলন করছিল। গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ে ৭ রাস্তার মোড় অবরোধ করে তারা দিনভর আন্দোলন করেছে এবং একটি দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছিল যারা চলাচল করেছে রাস্তায় তাদের জন্য। এবং এই দাবির প্রেক্ষিতে কিন্তু সংহতি জানিয়ে সারা দেশে আন্দোলন করেছে এবং সড়ক এবং রেলপথ অবরোধ করেছে বিভিন্ন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তো এরই প্রেক্ষিতে তাদের আরেকটি আজকে একটি ঘোষণা ছিল যে তারা আজকে রেলপথ অবরোধ করবে। ঠিক সেইটি শিথিল করে তারা আজকে এই বৈঠকটি
বৈঠকটিতে অংশ নিয়েছেন এবং এই 2.5 ঘন্টা প্রায় হলো এই বৈঠকটি চলছে। তারা যেটি জানিয়েছেন যে বৈঠকটি যদি ফলপ্রসূ না হয় তারা আবার তাদের সেই আন্দোলনের ঘোষণা আবার দেবেন এবং রাজপথ এবং রেলপথে তাদের কর্মসূচি রাখবেন। তো আমরা বৈঠকটি শেষ হলেই মূলত জানতে পারবো যে রেহানা ইয়াসমিন যিনি অতিরিক্ত সচিব মাদ্রাসা শিক্ষা বিভাগের তার সঙ্গে কি আলোচনা হলো এবং তারপরেই তিনি ব্রিফ করে আমাদের জানাবেন যে মূলত শিক্ষার্থীদের সঙ্গেও কি আলোচনা হলো। তো এই ছিল মূলত এই বৈঠকের সবশেষ অবস্থা। আমরা অপেক্ষা করছি যে এই বৈঠক শেষে তারা আমাদেরকে ব্রিফিংয়ে কি জানান, কি তথ্য দেন। সরাসরি ছিলাম সচিবালয়ে। ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান ও ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়া। তার বিরুদ্ধে 6টি ফৌজদারি মামলা রয়েছে। নারীদের নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক গড়ে তোলা ও ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে দায়ের করা প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এছাড়া তার সহযোগী সমীর দাওয়ানকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিদেশি প্রভাবশালী ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলত মেঘনা আলম। যদিও মেঘনা আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকেই ফাঁসিয়েছেন হানি ট্র্যাপে, চেয়েছেন $5 মিলিয়ন। এমন অভিযোগে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয় মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম ও তার সহযোগী সমীর দাওয়ানকে। অভিযোগে বলা হয়, ভুক্তভোগীর তালিকায় সদ্য বিদায়ী সৌদি রাষ্ট্রদূতই প্রথম নন। এর আগেও ঢাকায় প্রভাবশালী বিদেশি নাগরিকদের হানি ট্র্যাপে ফেলে বিপুল অর্থ হাতিয়েছে চক্রটি। যদিও বিচারকদের কাছে অভিযোগ অস্বীকার করে মেঘনা জানান, সৌদি রাষ্ট্রদূত ঈশা দুহাইলানের সঙ্গে বিয়ে হয়েছিল তার। বাংলাদেশে যে রাষ্ট্রদূতরা আছে বিভিন্ন দেশের, তাদেরকে বিভিন্নভাবে সে ট্র্যাপে ফেলে এবং এটাকে তারা হানি ট্র্যাপে আমরা বলে থাকি। এই ট্র্যাপে ফেলার জন্য তারা বিভিন্ন ধরনের মডেল এবং বিভিন্ন ধরনের উঠতি মেয়েদেরকে সে ব্যবহার করে। সৌদি রাষ্ট্রদূতের যে পজিশন আর যে মেঘনার যে পজিশন, এই পজিশনে তার লগে সৌদি রাষ্ট্রদূতের সম্পর্ক হওয়ার কিন্তু বিষয়টা না, এবং সে আদালতে এখন নিজকে সেভ করার জন্য সে আদালতে বিভিন্ন ধরনের মিথ্যা বক্তব্য রাখতেছে। অভিযোগপত্র থেকে জানা যায়, গেল 29 মার্চ রাজধানীর ধানমন্ডির এক রেস্তোরাঁয় দফায় দফায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কূটনীতিকদের সঙ্গে গোপন বৈঠক করেন মেঘনা ও তার সহযোগী সমীর দাওয়ান। পরে এক কূটনীতিকের কাছে $5 মিলিয়ন দাবি করেন তারা। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ট্রাভেল এজেন্সির নামে নারীদের ব্যবহার করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় করাই ছিল তাদের পেশা। দুইজনে মিলে তার কাছে $5 মিলিয়ন চাঁদা দাবি করেছিল। এটা একটা সংঘবদ্ধ চক্র। এতে করে কিছু ব্যবসায়ী যারা বিদেশে লোক পাঠানোর নামে যারা ব্যবসা করে, বিভিন্ন ধরনের ট্রাভেল এজেন্সি, এইসব লোকদের পাওয়া গেছে এবং এছাড়া তারা যে উঠতি মেয়েদেরকে ব্যবহার করে সেটারও একটা সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। পরে ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক এবং তার সহযোগী সমীর দাওয়ানকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়। এর আগে 9 এপ্রিল রাতে মেঘনাকে ডিটেনশন আইনে গ্রেপ্তার দেখিয়ে 30 দিন কারাগারে আটকের নির্দেশ দেওয়া হয়। পরে তা নিয়ে সমালোচনার ঝড় উঠে বিভিন্ন মহলে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। গন্তব্যে নামিয়ে দেওয়ার কথা বলে নেওয়া হয় টার্মিনালে। বাসে রাতভর ধর্ষণ করা হয় এক কিশোরীকে। চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণের ঘটনার একদিনের মধ্যে চালক ও তার সহকারীকে গ্রেফতার করা হলেও পলাতক রয়েছে বাসের সুপারভাইজার। গত মঙ্গলবার কক্সবাজার থেকে চট্টগ্রামে আসা হানিফ পরিবহনের বাসে এ ঘটনা ঘটে। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। পরিবারের সঙ্গে রাগ করে মঙ্গলবার দুপুরে কক্সবাজার থেকে বাসে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় ওই কিশোরী। অন্যান্য বাস যাত্রীদের নামিয়ে দেওয়ার পর তাকে গন্তব্যে নিয়ে যাওয়ার কথা বলে বাস চালক, সুপারভাইজার ও সহকারী। পরে বাসটি টার্মিনালে নিয়ে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সংঘবদ্ধ দর্শন করা হয় বলে অভিযোগ করেন কিশোরী। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে বাস চালক লোকমান তারেক ও তার সহকারী হানিফকে গ্রেফতার করে চাঁদগাঁও থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। এ ঘটনায় অভিযুক্ত বাসের সুপারভাইজার মোবারক হোসেনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। হেল্পার সুপারভাইজার
তাকে নির্দিষ্ট গন্তব্যে না নামাইয়া সামনে নামাইয়া দিও বলে রাতভর পর্যায়ক্রমে বাসে তাকে একের পর এক দর্শন করে। দর্শন করার পর ভিকটিমকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ফেলে যায়। আমাদের নজরে আসলে আমরা ভিকটিমকে এনে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পাই। আমরা অভিযান পরিচালনা করিয়া বাসের চালক এবং হেল্পারকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। ভুক্তভোগী কিশোরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নগরীর চাঁদগাঁও থানায় মামলা দায়ের করেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চুরি, ছিনতাই সহ হারিয়ে যাওয়া 250 মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করল পুলিশ। ফোন ফিরে পেয়ে খুশি ভুক্তভোগীরা। কেউ হারিয়েছেন বাসে, আবার কেউ হারিয়েছেন ঘর থেকেই। চুরি ছিনতাই হওয়া এমন 250টি মোবাইল ফোন উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, যার বাজার মূল্য প্রায় 50 লাখ টাকা। বৃহস্পতিবার সকালে ডিএমপি তেজগাঁও বিভাগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ জানায়, চুরি যাওয়া মোবাইল উদ্ধারে টিম গঠনের কথা ভাবছে পুলিশ। তেজগাঁও বিভাগে একটি মোবাইল উদ্ধারকারী আমরা টিম গঠন করেছি। মোবাইল হারিয়ে গেলে তারা এই মোবাইল উদ্ধারের জন্য বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত দিয়ে সিডিআর কালেকশন করে এবং এই তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে মোবাইল উদ্ধারের জন্য তারা চেষ্টা করে এবং আমাদের এই টিমগুলি থানা ভিত্তিক কাজ করে। এদিন বিভিন্ন সময়ে হারানো ও ছিনতাই হওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে ডিএমপি। আজকে 251টি মোবাইল আমরা 1 মাসের মধ্যে উদ্ধার করেছি এবং আজকে এখানে মোবাইলের যে প্রকৃত মালিক ওনারা এখানে সবাই এসছেন। আমরা তাদেরকে এই আপনাদের সঙ্গে কথা বলার শেষে এই মোবাইলগুলো ওনাদের হাতে আমরা উঠিয়ে দেব। সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ এই ডিভাইসটি ব্যবহারে সতর্কতা বাড়ানোর পরামর্শ দেয় পুলিশ। ছিনতাইয়ের ঘটনা আস্তে আস্তে কমে আসবে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। 18 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফেনী পুলিশ সুপার কার্যালয়ের ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক ও পিরোজপুর মঠবাড়িয়া থানার সাবেক ওসি সৈয়দ আবদুল্লাহ তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। অবৈধ সম্পদের মধ্যে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় 3 কোটি 8 লাখ টাকার অস্থাবর সম্পদ এবং আসামি সৈয়দ আবদুল্লাহ নিজ নামে 2টি প্লট, স্ত্রীর নামে রাজধানীতে 2টি ফ্ল্যাট, একটি বাণিজ্যিক স্পেস, শাশুড়ির নামে একটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। পিরোজপুর আদালতে চার্জশিট দাখিল করা হয়। পিরোজপুরে দুর্নীতির অভিযোগে জেলা হিসাবরক্ষণ অফিসের 4 কর্মকর্তা ও এলজিইডি অফিসের 1 কর্মচারীকে গ্রেফতার করেছে দুদক। বুধবার রাতে তাদের গ্রেফতার করে সদর থানা হেফাজতে রাখা হয়। এর আগে মঙ্গলবার পিরোজপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আমিনুল ইসলাম 23 জনকে অভিযুক্ত করে 8টি মামলা করেন। দুর্নীতির কারণে সম্প্রতি আলোচনায় আসে পিরোজপুর এলজিইডি অফিস, যার বেশ কিছু প্রমাণ পায় এলজিইডির প্রধান কার্যালয়ের একাধিক তদন্ত দল। কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে 2,500 কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং 1,101 কোটি টাকা ব্যয়ে গড়মিল পায় তদন্ত কমিটি। রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়ির পানিতে মিলছে পোকা ও ময়লা। দুর্গন্ধ হওয়ায় পান তো দূরের কথা, দৈনন্দিন কাজ করাই দায়। সব জেনেও নির্বিকার ঢাকা ওয়াসা। ছাদের ট্যাঙ্ক পরিষ্কার না করাকে দায়ী করছেন কর্তৃপক্ষ। শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। পানি দৈনন্দিন জীবনে অপরিহার্য উপাদান। নগর জীবনে দূষিত পানির ছড়াছড়ির মাঝে ব্যবহারযোগ্য পানি যদি হয় এমন দশা, তাহলে জীবন কতটা দুর্বিষহ তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ার বাসিন্দারা। বছরের এই সময় এলেই কয়েক মাস ধরে পানির কল থেকে আসে ছোট ছোট পোকা আর গুড়ি গুড়ি ময়লা। এছাড়া পাল্টে যায় রং, হয় দুর্গন্ধ। কোনো রকম ধোয়া মোছা, রান্না ও গোসলের কাজ সারতে পারলেও খাওয়ার অযোগ্য এসব পানি। যেই লাইন দিয়ে পানি আসে, পানি মনে করেন দুর্গন্ধ, পচা, পানির ভিতরে পোকা। যখন বাচ্চারা গোসল করে তখন দেখলে হচ্ছে যে যাদের অ্যালার্জি আছে, আমার অ্যালার্জি আছে, আমারও সমস্যা হয়। যেখানে যেখানে আমরা কল টিউবওয়েলে প্রতিটা জায়গায় জায়গায় আপনার পোকা আসে। শুধু খিলগাঁও নয়, এমন অভিযোগ মগবাজার, কল্যাণপুর, বনশ্রী, বাড্ডা, মুগদা, যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের। সরেজমিনে ঘুরে মেলে অভিযোগের সত্যতা। তবে অনেক এলাকায় পোকামাকড় দেখা না গেলেও আসছে দুর্গন্ধযুক্ত ময়লা পানি, যার ব্যবহারে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। লাল রঙের পোকা ছোট ছোট,
এটা আসলে ব্যবহার করা অযোগ্য। পানির ভিতরে কেচ্ছার মতন ছোট ছোট লাল পোকা হয়। এ বিষয়ে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসার এই কর্মকর্তা দুর্গন্ধের বিষয়টি স্বীকার করলেও পোকামাকড়ের জন্য দায়ী করছেন বাড়ির সংরক্ষণাগার ও বাসার ছাদের ট্যাঙ্কের অপরিচ্ছন্নতাকে। ঢাকা ওয়াসা তো নেভার স্লিপস, ঘুমায় না। কেন আপনি দেখেন রাতভর গাড়িতেই পানি দেয়। আমাদের রিজার্ভারে পড়ার আগে আমাদের লাইনের পানিটা টেস্ট করে দেখে, সেখানে কিন্তু আমরা কোনো পোকা পাই না। কিন্তু রিজার্ভারে দেখা যায় পোকা থাকে, আন্ডারগ্রাউন্ড বলেন ওভারগ্রাউন্ড দুইটাই দেখি আমরা পোকা। স্পেশালি এপ্রিল মাসের দিকে এই ইন্ডাস্ট্রিগুলো তাদের ওয়েস্টগুলো ছাড়ে, সেই জন্য অ্যামোনিয়া হাই হলে এই অ্যামোনিয়াটা আমাদের সরাইতে একটু হয়, কিন্তু হেলথ হ্যাজার্ড না। তবে বেশিরভাগ বাড়িওয়ালা বলছেন পানি সংরক্ষণাগার ও ছাদের ট্যাঙ্ক পরিষ্কার করলেও মিলছে না সুফল। আমরা মনে করতাম যে আমাদের ট্যাঙ্কিতে মনে হয় পোকা হয়, পরিষ্কার করি না। এখন পরিষ্কার করার পরেও পানি ছাড়লেও পোকা আসে। ডালি পানি মালা, কিন্তু টাঙ্কি দিলে তো সুন্দর হয়, টাকা সাফ করি না, পানিটা আসে মালা পানি, চাললে পানি মালা গোলা পানি আসে। এই অবস্থায় সংশ্লিষ্টদের দায়সারা বক্তব্য না দিয়ে কার্যকর সমাধানের পথ খোঁজার আহ্বান নগরবাসীর। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশকে দেয়া ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নিয়ে গভর্নরের সঙ্গে বৈঠকে বসছেন বাংলাদেশ সফররত 13 সদস্যের IMF প্রতিনিধি দল। এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। 5 তারিখে বাংলাদেশে আগত এবং 6 তারিখে বাংলাদেশ ব্যাংকে মিটিং, এর পরবর্তী 14 তারিখ, বিশেষ করে আমরা এপ্রিল মাসের কথাই বলেছি, বাংলাদেশ ব্যাংকে IMF-এর যে প্রতিনিধি দল এসেছে বাংলাদেশ, সেটি কিন্তু বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেছে। আমরা দেখতে পেয়েছি দুপুর 1টা নাগাদ। এর পাশাপাশি আমরা যদি আরেকটি তথ্য বলি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যাংকে ছিলেন না বলেই কিন্তু এখনও পর্যন্ত মিটিং শুরু হয়নি। তবে কিছুক্ষণ আগেই, এখন যদি আমি ভুল করে না থাকি, ঠিক 2:30টার সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রবেশ করেন বাংলাদেশ ব্যাংকে এবং IMF-এর সাথে যে সর্বশেষ মিটিং, এবং যে মিটিংটির মাধ্যমে বোঝা যাবে যে আসলে বা জানা যাবে যে বাংলাদেশের সাথে কোন কোন বিষয়ে প্রতিবন্ধকতা রয়েছে বা বাংলাদেশের কোন কোন দিকগুলো তাদের পছন্দ হয়েছে বা কোন কোন জায়গাটা ঘাটতি রয়েছে, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো এবং সর্বশেষটি জানাতে পারবো হচ্ছে যে 3টার পরে মিটিং শুরু হওয়ার 3টার পরেই হচ্ছে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদেরকে জানানো হবে। তবে এই ক্ষেত্রে বলে রাখি যে বাংলাদেশের রাজস্ব খাত বা অর্থ খাত বা ব্যাংকিং সেক্টরের নানা যে দিকগুলি আছে, সেই দিকগুলি নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এতদিন। এখন পর্যন্ত যে বলতে পারি যে ঋণ খেলাপিদের একটা ইস্যু আছে, কারণ হচ্ছে যে বাংলাদেশে বিপুল পরিমাণে প্রায় 4 লাখ কোটি টাকার মতো ঋণ খেলাপি আছে, সেটি কতটুকু সমাধান হলো বা সেটির অগ্রগতি কি, এর পাশাপাশি হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং হচ্ছে বাংলাদেশে যে ঋণ সেক্টরটা কোনভাবে আগাবে, এবং সব কিছু মিলেই হচ্ছে আর্থিক খাত বা রাজস্ব খাত বা জ্বালানি খাত সব কিছু মিলেই হচ্ছে বাংলাদেশের সাথে সর্বশেষ মিটিংটি হবে এবং সর্বশেষ জানা যাবে। তবে এর মাধ্যমে কিন্তু আমাদের যে নেক্সট যে $4.7 বিলিয়ন যে অ্যামাউন্ট, তার ভিতর থেকে আগামী চতুর্থ কিস্তির কবে নাগাদ আসবে সেটা কিন্তু আজকে জানা যাবে, এবং কোনো রকম ল্যাকিংস থাকলে সেটাও কিন্তু আজকে জানা যাবে। এই ছিল আমার কাছ থেকে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক থেকে IMF আগত বা IMF আসার সর্বশেষ খবর। কেন্দ্রীয় ব্যাংক থেকে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার সাইফুল ইসলাম। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের চ্যালেঞ্জ মোকাবিলায় আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে নেওয়ার উপর জোর দিচ্ছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংলাপে প্রতিষ্ঠানটি জানায়, নতুন প্রেক্ষাপটে আগের করা টিকফা চুক্তির আলোকে যুক্তরাষ্ট্রকে শূন্য অথবা স্বল্প শুল্কে বাংলাদেশে পণ্য রফতানির আহ্বান জানানো যেতে পারে। এছাড়া বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যুতে কী ধরনের ব্যবস্থা কিংবা আলাপ করে তা সরকারের তীক্ষ্ণ নজরে রাখার পরামর্শ উঠে আসে CPD সংলাপে। ঐতিহ্যের পাশাপাশি ব্যবসার প্রাণকেন্দ্র পুরান ঢাকা। পণ্য কিনতে সারা দেশ থেকে আসেন ক্রেতা। প্রতিদিন হাত বদল হয় কোটি কোটি টাকা। জৌলুস ধরে রেখেছে বুড়িগঙ্গা পাড়ের মৌলভীবাজার, চকবাজার, শ্যামবাজার ও ইসলামপুর। শাহিনুর রহমান, সাইফুল ইসলাম ও মোবারক শুভর ক্যামেরায় ইয়ানুর শিফাতের রিপোর্ট। দেশের অন্যতম শীর্ষ পাইকারি ব্যবসার কেন্দ্র রাজধানী ঢাকার মৌলভীবাজার। পুরান কেন্দ্রীয় কারাগারের পাশেই এর অবস্থান। এই ভোগ্যপণ্যের বাজারের গোড়াপত্তন হয় 200 বছর আগে। প্রতিদিন প্রায় 50,000 লোকের সমাগম হয় এখানে, আর হাত বদল হয় কয়েকশো কোটি টাকার পণ্য।
সময়ের ব্যবধানে চালের ব্যবসা বাবুবাজার বাদামতলিতে, পেঁয়াজ রসুন ও আদা শ্যামবাজারে, আর রহমতগঞ্জে সরে গেছে এখানকার ডালের ব্যবসা। তবে ভোজ্য তেল, চিনি, মশলা ও গুঁড়ো দুধের ব্যবসার জৌলস এখনও ধরে রেখেছে ঢাকার ব্যস্ততম এই বাজার। আমি 12 বছর বয়সে এখানে মৌলভীবাজার আসছি, তো আগে ছিল টিনের ঘর, অনেক মৌলভীবাজারের ব্যবসা কমেনি। এই ব্যবসার লগে জড়িত প্রায় 50-60 বছর। সর্বোপরি পুরো বাংলাদেশ। মৌলভীবাজারের পাশেই চকবাজার। মুঘল আমলে গোড়াপত্তন হওয়া চকবাজারের ইফতারি পণ্যের খ্যাতি দেশ জুড়ে। সর্বদা ব্যস্ত সময় পাড়ি দিয়ে চলা এই বাজারটি সারা দেশে পাইকারি ব্যবসায়ীদের কাছে পরিণত হয়েছে এক নির্ভরযোগ্য স্থানে। ঢাকা শহর তো বটেই, এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় প্রসাধনী, ইমিটেশনের গয়না, খেলনা সহ নানা পণ্য। সারা বাংলাদেশে সব জায়গায় খেলনাগুলো যায়। আগে যেমন চানার থেকে অধিকাংশ আসতো, বাংলাদেশে বড় বড় ফ্যাক্টরি হয়ে গেছে। সম্পর্ক ভালো হইলে কিছু পাড়াই নগদ, কিছু বাকি দেই। ঢাকার ঐতিহ্যবাহী আরেকটি ব্যবসায়িক কেন্দ্র শ্যামবাজার। ব্রিটিশ আমলে বুড়িগঙ্গার পাড়ে গড়ে ওঠা এই বাজার দিনরাত ব্যস্ত দেশ জুড়ে পেঁয়াজ, মরিচ, আলু, রসুন, আদা, হলুদ সরবরাহে। আগে এক সময় সারা বাংলাদেশে যেত, কিন্তু এখন অন্য অন্য জায়গায় আরো থাকার কারণে দূরের ডিস্ট্রিক্টে একটু কম যায়। বাপ চাচারা তাদের থেকেই ব্যবসাটা এখন পর্যন্ত আসছে। লাভটা কম হইলেও মানে সেলটা বেশি হয়। দেশি বিদেশি ফলের জন্য বিখ্যাত পুরান ঢাকার বাদামতলি ও ওয়াইজঘাট ফলের আড়ত। সারা দেশে আমদানি করা ফলের চাহিদার প্রায় সবটুকুই যোগান দেন এখানকার আড়তদাররা। ইম্পোর্টের মাধ্যমে আইনা এটা আমরা এখানে পাইকারি বিক্রি করি। আমাদের ব্যবসার বয়স 50 বছর। এখানে যদি মাল না পেকে তাহলে অকশনে বিক্রি করে ফেলাই। 400 বছরের পুরনো ঢাকায় এখনো একই আমেজ নিয়ে টিকে আছে যে কয়েকটি স্থান। এর মধ্যে অন্যতম ইসলামপুর। আরব্য ধাঁচের বাজার থেকে পরিণত হয়েছে কাপড়ের এক বিশাল ব্যবসায়িক কেন্দ্রবিন্দুতে। আমাদের ইসলামপুর থেকে সমস্ত বাংলাদেশে এগুলো পাইকারি সেল করা হয়। কেউ চেকে নেয়, কেউ নগদে নেয়। ব্যবসা যতদিন থাকবে বিশ্বাসটা এটা করতেই হবে। প্যান্ট শার্টের পিস মূলত কিনি এবং খুচরা বেশি। পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্রগুলোতে দৈনিক শত কোটি টাকার যে ব্যবসা হয়, তার বেশিরভাগ ক্ষেত্রে পাকা খাতা সংরক্ষণ করার পাশাপাশি ব্যবসায়িক লেনদেনে দেওয়া জবান রক্ষাকে বেশি গুরুত্ব দেন ব্যবসায়ীরা। এখানের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এলে বোঝা যায় বিশ্বাসে বাড়ে ব্যবসার পরিসর, আস্থার বন্ধনে অটুট হয় ক্রেতা বিক্রেতার সম্পর্ক। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ফ্রান্সের একটি কারাগারে ভয়াবহ হামলা হয়েছে। এ সময় বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় সময় বুধবার রাতে তারাসকন কারাগারে এ নিয়ে দ্বিতীয়বার হামলা হলো। দেশটির অ্যান্টি টেরোরিজম কর্তৃপক্ষ জানান, হামলায় একটি স্কুলসহ কারাগারের অন্তত 9টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় সন্ত্রাসবাদের সম্পৃক্ততা রয়েছে জানিয়ে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাংলাদেশ সহ 7টি দেশকে নিরাপদ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। তালিকায় ঢুকে গেলেও এই ঘোষণার পর শরণার্থীদের জন্য ইউরোপের দুয়ার আরও কঠিন হয়ে উঠতে পারে। তালিকায় থাকা অন্য দেশগুলো হলো কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনিসিয়া। অবশ্য কার্যকর হওয়ার আগে ইউরোপীয় পার্লামেন্টে পেতে হবে অনুমোদন। বিটু বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। কমপক্ষে 7টি দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার প্রকাশ করা এই তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনিসিয়া। ইউ পার্লামেন্ট ও 27 সদস্য দেশ অনুমোদন দিলে তালিকায় থাকা দেশগুলোর অবৈধ অভিবাসীদের আশ্রয় পাওয়া কঠিন হয়ে যাবে। নতুন নিয়মের ফলে ইউভুক্ত দেশগুলো দ্রুত গতিতে আশ্রয়ের আবেদন নিষ্পত্তি করতে পারবে। এর ফলে জোরালো ভিত্তি নেই এমন অনেক আশ্রয় প্রার্থীর আবেদন নাকচ হয়ে যাবে বলে ধারণা করা হয়। তবে ইউর এই পদক্ষেপের সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। ইউর অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেছেন, অনেক সদস্য রাষ্ট্রই আশ্রয়ের আবেদন জটের সম্মুখীন হচ্ছে। তাই আশ্রয়ের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য এই উদ্যোগ নেয়। ডানপন্থীদের উত্থানের সঙ্গে সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন বিরোধী জনমত শক্তিশালী হচ্ছে। এমন পরিস্থিতিতে অনিয়মিত অভিবাসীদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে এবং ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ করতে ব্রাসেলসের উপর চাপ বাড়ছে।
ইইউ বলছে ইইউর সদস্যপদের জন্য আবেদনকারী দেশগুলোও নীতিগতভাবে নিরাপদ দেশের মানদণ্ড পূরণ করবে, তবে এর ব্যতিক্রমও রাখা হয়েছে। এর আগে 2015 সালেও ইইউ এ ধরনের একটি তালিকা তৈরির উদ্যোগ নিয়েছিল, কিন্তু তুরস্ককে সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কিনা তা নিয়ে তীব্র বিতর্কের জেরে সেই পরিকল্পনাটি শেষ পর্যন্ত বাতিল করা হয়। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে স্প্রেডশিটের বিস্তর ফারাক, বিভ্রান্তির অভিযোগ তুলে বিএনপির ক্ষোভ, স্থায়ী গণতন্ত্রের জন্য জাতীয় সনদ করতে চায় ঐকমত্য কমিশন। সংস্কার ছাড়া নির্বাচনী কাজে আসবে না, মন্তব্য জামায়াত আমিরের। সরকারকে সহযোগিতা করার আহ্বান, লন্ডনে বেগম জিয়ার সঙ্গে রাজনৈতিক বিষয়ে আলোচনা। এবং 1.5 দশক পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসছেন মার্কিন 2 উপসহকারী মন্ত্রীও। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।